হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের প্রতিটা সেট থেকে এসএকিউ প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে আলোচনা করব। টোটাল তোমাদের 87 অর্থাৎ 87টা প্রশ্ন আছে এবং সেখানে দেখবে অনেক প্রশ্ন রিপিট হয়েছে। এবং তোমাদের জন্য যেভাবে আমি সাজিয়ে রেখেছি, ধরো কোনো প্রশ্ন একবার রিপিট হয়েছে, সেই প্রশ্নের পেছনে একটা স্টার দেওয়া আছে। কোনো প্রশ্ন যদি এইভাবে 3বার রিপিট হয়ে থাকে, তার পেছনে 3টি করে স্টার দেওয়া হয়েছে। দুবার রিপিট হলে প্রশ্নটা দুবার স্টার দেওয়া হচ্ছে। এইভাবে তোমাদের টোটাল 87টা প্রশ্ন হয়েছে এবং আজকের প্রথম ক্লাসে তোমাদের আমি 20টা প্রশ্ন আলোচনা করতে চলেছি, প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। দেখে নাও। আর এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আশা করি ওখানে যে কটা সেট আছে ওই প্রতিটা সেট থেকে আমি 87টা প্রশ্ন টোটাল পেয়েছি। এই কটা প্রশ্ন যদি তোমরা করে নাও, তোমাদের এসএকিউ কমন পেয়ে যাবে। তোমাদের এসএকিউ অবশ্যই আর কোনো অসুবিধা থাকবে না, তোমরা এসএকিউগুলো অবশ্যই লিখে আসতে পারবে। প্রথম প্রশ্ন, আর যেগুলো ধরো স্টার দেওয়া নেই সেগুলোও তোমাদের কিন্তু করতে হবে, কারণ মনে রাখবে এই প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা কোন ঘটনার মাধ্যমে চিহ্নিত হয়েছিল? অ্যান্সারটা দেখো, 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হয়েছিল। এই চুক্তির ফলেই আধুনিক সার্বভৌম জাতিরাষ্ট্র ব্যবস্থার জন্ম হয়, যা আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি হিসাবে স্বীকৃত। পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হলো সংক্ষেপে আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর 1919 সালে ওয়েলস বিশ্ববিদ্যালয়ের উইড্রো উইলসন চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আত্মপ্রকাশ করে। আলফ্রেড জিরমান ছিলেন এই বিষয়ের প্রথম অধ্যাপক। আলফ্রেড জিরমান হচ্ছেন এই বিষয়ের প্রথম অধ্যাপক। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, বা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? 3বার এই প্রশ্নটা আছে। আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি শাস্ত্র যা বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন, অরাষ্ট্রীয় কুশীলব মানে অরাষ্ট্রীয় অ্যাক্টর বলবে বা অরাষ্ট্রীয় কারক, এবং বিশ্ব রাজনীতির বিভিন্ন ঘটনা ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। পামার ও পার্কিন্সের মতে এটি বিশ্ব সম্প্রদায়ের আলোচনা। পরের প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদান বা বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে সার্বভৌম রাষ্ট্র, যা আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান কীর্তক বা অ্যাক্টর। 2 হচ্ছে জাতীয় স্বার্থ, যা রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি নির্ধারণের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। নেক্সট আছে আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে? আন্তর্জাতিক রাজনীতি বলতে মূলত বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ও সম্পর্ককে বোঝায়। এটি আন্তর্জাতিক সম্পর্কের একটি অংশ, যেখানে রাষ্ট্রগুলো নিজ নিজ জাতীয় স্বার্থ রক্ষার জন্য ক্ষমতার রাজনীতিতে লিপ্ত হয়। পরের প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা? এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? পলিটিক্স অ্যামং নেশন দ্য স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির বিখ্যাত বাস্তববাদী তাত্ত্বিক হ্যান্স জি মর্গেনথাউয়ের লেখা। এখানে বইটার পুরো নাম দেওয়া আছে এবং গ্রন্থটি 1948 সালে প্রথম প্রকাশিত হয়। একে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদের বাইবেল বলা হয়। এইভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের, ঠিক আছে? তারপর আন্তর্জাতিক সম্পর্ক পাঠে উদারনীতিবাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য, উদারনীতিবাদের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে রাষ্ট্র একমাত্র কীর্তক মানে অ্যাক্টর বা কারক নয়। আন্তর্জাতিক সংগঠন অরাষ্ট্রীয় সংস্থার গুরুত্ব অপরিসীম। 2 নম্বর হচ্ছে যুদ্ধের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক আইন ও গণতন্ত্রের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে উদারবাদ ও আদর্শবাদের পার্থক্য লেখো। আন্তর্জাতিক সম্পর্ক পাঠে উদারবাদ এবং আদর্শবাদের পার্থক্য। আদর্শবাদ নৈতিক ও মূল্যবোধের ওপর ভিত্তি করে
বিশ্ব সরকার ও চিরস্থায়ী শান্তির কল্পনা করে। অন্যদিকে উদারবাদ আন্তর্জাতিক আইন, মুক্ত বাণিজ্য ও প্রতিষ্ঠানের মাধ্যমে যুদ্ধের সম্ভাবনা কমিয়ে পারস্পরিক সুবিধার ওপর বাস্তবসম্মত জোর দেয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদের মূল বক্তব্য লেখো। আদর্শবাদের মূল বক্তব্য হলো মানুষের স্বভাব মূলত ভালো এবং সহযোগিতামূলক। যুদ্ধ কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং আন্তর্জাতিক কাঠামোর ত্রুটি। শিক্ষা, নৈতিকতা ও আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠানের মাধ্যমে যুদ্ধ দূর করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। পরের প্রশ্ন, বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন? বাস্তববাদ অনুযায়ী আন্তর্জাতিক ব্যবস্থা হলো নৈরাজ্যিক এবং এখানে কোনো বিশ্ব সরকার নেই। রাষ্ট্রগুলি সর্বদা নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ক্ষমতার লড়াইয়ে লিপ্ত থাকে, তাই স্বার্থের সংঘাতে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। পরের প্রশ্ন, নয়া বাস্তববাদের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রের আচরণের জন্য মানুষের স্বভাব নয়, বরং আন্তর্জাতিক কাঠামোর নৈরাজ্যিক প্রকৃতি দায়ী। 2 নম্বর হচ্ছে এটি ক্ষমতা অর্জনের চেয়ে রাষ্ট্রের নিরাপত্তা ও টিকে থাকার উপর বেশি গুরুত্ব দেয়। পরে আরও বাকি প্রশ্নোত্তর আলোচনা করব। আজকে ক্লাসে মোট 20টা প্রশ্নোত্তর আলোচনা হবে। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি এখনও কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ প্রশ্ন উত্তর কিনতে চাও পিডিএফ আকারে, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো পরের প্রশ্ন কি আছে, ঠান্ডা যুদ্ধে বাস্তববাদের প্রাধান্য কেন পায়? বাস্তববাদের প্রাধান্য কেন পায়? ঠান্ডা যুদ্ধের সময় দুই মহাশক্তির মধ্যে ক্ষমতার ভারসাম্য, অস্ত্র প্রতিযোগিতা এবং নিরাপত্তা সংকট তীব্র আকার ধারণ করে। এই সংঘাতময় পরিস্থিতি ও শক্তি রাজনীতি ব্যাখ্যা করতে আদর্শবাদের চেয়ে বাস্তববাদ অনেক বেশি কার্যকর ও প্রাসঙ্গিক ছিল। পরের প্রশ্ন, বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তাদের নাম। বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তা, দেখো বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রাচীন প্রবক্তাদের মধ্যে কৌটিল্য, থুকিডিডিস, মেকিয়াভেলি অন্যতম এবং আধুনিক বাস্তববাদের প্রবক্তা হচ্ছে E.H. কার, হ্যান্স জে মর্গেনথাউ। নয়া বাস্তববাদের প্রবক্তা হলেন কেনেথ ওয়াল্টার্স, এনারা ছিলেন। তারপরে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মতামত কি? মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি? মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কোনো জনকল্যাণকর বা নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র এবং বুর্জোয়া বা ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার হাতিয়ার, যা সর্বহারা শ্রেণীর ওপর আধিপত্য বজায় রাখে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মার্ক্সীয় তত্ত্বের মূল বক্তব্য কী ছিল? আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বের মূল কথা হলো বিশ্ব রাজনীতি মূলত অর্থনৈতিক সম্পর্কের দ্বারা পরিচালিত হয়। ধনী পুঁজিবাদী দেশগুলো কাঁচামাল ও বাজারের জন্য দারিদ্র দেশগুলিকে শোষণ করে, যা নব্য সাম্রাজ্যবাদের জন্ম দেয়। পরের প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? সার্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা, সদস্য রাষ্ট্রগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, যৌথ আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং পারস্পরিক বিশ্বাস স্থাপনই ছিল এর উদ্দেশ্য। পরের প্রশ্ন হচ্ছে সার্ক গঠনের দুটি সীমাবদ্ধতা বা দুর্বলতা লেখো। 1 নম্বর হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বৈরতা ও দ্বিপাক্ষিক বিরোধ, যা সংস্থার কার্যকারিতা ব্যাহত করে। 2 নম্বর হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক অবিশ্বাসের কারণে অর্থনৈতিক সংহতি সফল না হওয়া। পরের প্রশ্ন, সার্কের সাফল্যের পথে যে কোনো দুটি প্রধান প্রতিবন্ধকতা উল্লেখ করো। দেখো 1 নম্বর হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রবল রাজনৈতিক মতভেদ, বিশেষ করে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাক দ্বন্দ্ব, এবং 2 নম্বর হচ্ছে সার্ক সনদে দ্বিপাক্ষিক সমস্যা আলোচনার সুযোগ না থাকা। পরের প্রশ্ন, সার্ক উদ্যোগে ভারতের অবদানের দুটি দৃষ্টান্তর দাও। 1 নম্বর হচ্ছে দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করা। 2 নম্বর হচ্ছে সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করে প্রতিবেশী দেশগুলিকে টেলিযোগাযোগ ও
আবহাওয়ার তথ্য দিয়ে সাহায্য করা। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সার্কের পুরো নাম এবং কবে প্রতিষ্ঠা হয়? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। আর এটি 1985 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকার প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। পরের ক্লাসে তোমাদের 21 নম্বর থেকে প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করব।